ওকে, আজকে মূল যে টপিকসটা, ঠিক আছে, লেকচার 11 এটা হচ্ছে সাবজাংটিভ। কি বলতো সাবজাংটিভ? তো এটা হচ্ছে দুইটা স্টাইলে করা হয়, একটা হচ্ছে আমেরিকান স্টাইল আর একটা হচ্ছে ব্রিটিশ। কথা বুঝছো? বিশ্ববিদ্যালয়ে নর্মালি আমরা যখন কোনো সাবজেক্ট শুরু করি, সাবজেক্টের পরে ভার্বটা আসে, কিন্তু ভার্বটা কখনো সাবজেক্টের পরে সাধারণত সঙ্গে সঙ্গে বেস ফর্ম হয় না, হয় না। যেমন ধরো আই বি এ স্টুডেন্ট, এখানে সাধারণত আই এম ওয়াজ এই জিনিসগুলো হয়। কিন্তু সাবজেক্টিভ রুলস যখন হবে তখন একটা ক্লজ, দুইটা ক্লজ থাকবে সাধারণত। কয়টা ক্লজ? দুইটা। একটা সাবজেক্টে একটা সেন্টেন্সে দুইটা ক্লজ থাকবে। তো মেইন ক্লজটা যদি সাবজাংটিভে হয়, কিসে হয়? সাবজাংটিভে। পরেরটা হচ্ছে সাধারণত ভার্বের বেস ফর্মে হবে। ভার্বের কোন ফর্মে হবে? বেস ফর্মে। মানে সাবজেক্টের পরে ভার্বের বেস ফর্মটা হবে, পরের ক্লজটা ভার্বটা বেস ফর্মে হবে। ঠিক আছে? এটা কেমন? যেমন একটু খেয়াল করে দেখো, একটু খেয়াল করো। The doctor suggested that এখন the patient dash rest। ধরো অপশন এ কি আছে? হচ্ছে took, 2 আছে হচ্ছে টেক, 3 হচ্ছে হ্যাড টেকেন, 4 হচ্ছে টেক্স। ধরো 5 নম্বর অপশন এখন ঢাকা ইউনিভার্সিটিতে দেয় না, আগে দিত, আবার কিছু কিছু ইউনিভার্সিটি চট্টগ্রামে দেয়। তো আমরা ধরো 5 নম্বর অপশন দিলাম শুড টেক। তো এটা নর্মাল সেন্সে আমরা যখন করছিলাম তখন জানি যে সাধারণত এখানে ভাব পাচ্ছি কয়টা? একটা, আবার এখানে একটা। একযুক্ত অংশটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, ঠিক না? আর এটা কি ক্লজ? মেইন ক্লজ। তাহলে পুলিশটা একটা সেন্টেন্স কয়টা? একটা। তার মানে যদি আমরা মেইন ক্লজ ফার্স্ট টেন্সে থাকে, সাবঅর্ডিনেট ক্লজটা ফার্স্ট টেন্সে থাকার কথা, সেটা ফার্স্ট পারফেক্ট হতে পারে। এটা আমাদের নরমাল সিস্টেম। কিন্তু মজার ব্যাপার হচ্ছে সাবজেক্টিভের ক্ষেত্রে এই রুলসটা মানে না, এবং এটা হচ্ছে আমেরিকান স্টাইলে। কোন স্টাইলে? ব্রিটিশ স্টাইলে আবার হচ্ছে এখানে শুড ইউজ করে। তাহলে সেই হিসাবে এটা অ্যানসারটা কি হবে বলো? শুড টেক হবে। শুধু কি হবে? টেক হবে। এবং অদ্ভুত শোনাচ্ছে যে এখানে বেস ফর্মটা মেইন ভার্ব হিসেবে এখানে চলে আসতেছে। ভাই জিনিসগুলো কেমন হচ্ছে? তো এটাকে আমরা যদি বলি যে এক ধরনের রিডান্ডেন্সি পরিহার করা হয়। নরমালি ওয়ার্ডের রিডান্ডেন্সি, এখানে ধরো সেন্টেন্সে একটা ধরনের রিডান্ডেন্সি। নরমালি আমরা ধরো এটা প্রি প্ল্যানটা ওয়ার্ডের রিডান্ডেন্সি হয়ে গেছে না, কারণ প্ল্যান তো প্ল্যান, আবার প্রি প্ল্যান কিভাবে হয়? তেমনি এই জায়গাতেও যদি বলি এই ক্লজের কারণে পরের ক্লজের যেই একটা অর্থ, ওটা রিডান্ডেন্সিটা দূর করা হয়, পুরোটা সেন্টেন্স মিলে এটা বলতে পারি আমরা। তো আমেরিকান স্টাইলে টেক বলি, আর ব্রিটিশ স্টাইলে শুড টেক বলা যেতে পারে। এটা কোনো ভুল না। কিন্তু আমরা ঢাকা ইউনিভার্সিটিতে সাধারণত ইউএসএ যে স্টাইলটা আমেরিকান, ওটাই কি করা হয়? ফলো করা হয়। সহজ কথা বুঝতে পারছো? এখন প্রশ্ন থাকছে, ভাই আমরা তো সাজেস্টেড এটাই না জানলাম, এই টাইপের সাবজেক্টিভ ভার্ব কি থাকতে পারে? এখানে সাজেস্টেড থেকে যদি এখানে সাজেশন হইতো ইট ইজ আ গ্রেট সাজেশন দ্যাট, ইট ইজ আ গ্রেট সাজেশন দ্যাট, তাও একই হইতো। আমার কথা কি বুঝতে পারছো? সাজেস্টেড এর জায়গাটা, মূল জায়গাটা আমরা এখানে ফোকাস করব, বিশ্ববিদ্যালয়ে যেভাবে আসে আর কি। তো এখন আমাদের আরো জিনিসগুলো হতে পারে এই সাজেস্টেড এর জায়গায় আর কি কি হতে পারে। যেমন বিশ্ববিদ্যালয়ে 1 বছর আসছে ইনসিস্ট, এই জায়গায় কি আসছে? ইনসিস্ট বা ইনসিস্টেড দ্যাট, যেটাই হোক না কেন, ইনসিস্ট মানে জোর দেওয়া। তুমি একবার দেখো, যদি কেউ ডাক্তার সাজেস্ট করে, একটু যদি বোঝার সিস্টেমটা যদি মনে রাখার সিস্টেম, যে সাজেস্ট জোর করে পরে আবার সে জোর দিচ্ছে, শুড উড, কেমন হয়ে গেল না? তখন তাকে নরমাল থাকাটাই উচিত, সেটা বেস ফর্মে থাকাটাই কি যুক্তিযুক্ত, একদম সহজ সিস্টেম। তো ইনসিস্ট, কেউ একটাকে জোর দিল, সাজেস্ট করে পরবর্তীতে আবার শুড উড বলাটা বা পাস্ট ফর্ম বলাটা ঠিক না। কারণ এখন তুমি তো বলতে পারো, ভাইয়া আমরা তারা কোন জিনিসগুলোকে এই সাবজেক্টিভ হিসেবে নেব। তুমি একটা জিনিস মনে রাখো, সাধারণত টেল এবং সে ছাড়া, কি বলো বলো বলো, টেল এবং সে ছাড়া বেশিরভাগ গুলোই সাবজেক্টিভ। যেমন কি এখানে যদি আস্ক শব্দটা হতো, কি হতো বলো তো? আস্ক।
আজকের পরে কখনো আমরা দ্যাট পাইছি? সাধারণত দ্যাট পাইতাম না, ইফ পাই, হয়দার পাইতাম, অথবা ডব্লিউ সরাসরি চলে আসতো। তো যদি আস্কও থাকে, আস্ক, আস্কিং, আস্ক যেটাই থাকুক না কেন, পরে ওই সাবজেক্টিভের রুলসটাই হবে। তার মানে তুমি একটু খেয়াল করে দেখো, আর্জ যদি থাকে, আর্জ, ইউ আর জি, আর্জ, আর্জ আকুতি, আকুতি জানে পরবর্তীতে যদি আবার বলে যে শুড, যে আমাকে তোমার এত টাকাই দেওয়া উচিত, কেমন হয়ে গেল না? আকুতি দেখো নর্মাল থাকাটাই উচিত। এটা হচ্ছে সাবজেক্টিভের মজার জিনিস। এবং বিশ্ববিদ্যালয়ে তোমার এই যে আস্ক দিয়ে যদি দ্যাট দেয়, তখন তোমার বেস ফর্মটাই হয়ে যাবে। কেমন অদ্ভুত না? নরমালি আস্ক থাকলে পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল, পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যায়, কিন্তু এখানে যদি আস্ক হয়ে যদি দ্যাট হয়, তারপর ভার্বের কোন ফর্ম হবে? বেস ফর্মই হবে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এখন এই যে সাবজেক্টিভের কয়েকটা জিনিস এখানে দিয়ে দিয়েছে, দেখো আমরা লেকচার শিটে একটু খেয়াল করে দেখি। আমরা একটু লেকচার শিটে একটু খেয়াল করে দেখি। দেখো অ্যাডভাইস, প্রথমে কি দেওয়া আছে? অ্যাডভাইস। ডিমান্ড, তুমি একটু দেখো অ্যাডভাইস করে পরবর্তীতে আবার কি করা যাবে না? না, অ্যাডভাইস করে পরবর্তীতে আবার শুড উড ব্যবহার করাটা কি না? ঠিক না, কারণ অ্যাডভাইস তো করেই দিছো, মনে রাখার সিস্টেম। তার মানে তারপরে ভার্বের কোন ফর্ম দিবা? বেস ফর্ম। সেই বেস ফর্মে কোনো এস বা ইএস ও যোগ হবে, কারণ এস বা ইএস যোগ হলে কি সেটা বেস ফর্ম হয়? সেটা কি ফর্ম? প্রেজেন্ট ফর্ম। গুড, ভেরি গুড। তেমনি সাজেস্ট, রিকোয়েস্ট, প্রপোজ, ইনসিস্ট, রিকমেন্ড, আস্ক, অর্ডার, হ্যাঁ, ডিক্রি, মুভ, এই ওয়ার্ডগুলোর পরে দ্যাট এসে তারপরে সাবজেক্ট আসলে তারপর ভার্বের কোন ফর্ম হবে? বেস ফর্ম। এখন মনে রাখার সিস্টেম হলো যে কোনো দ্যাটের আগে স্বাভাবিক সেড দ্যাট থাকে, আমরা যে ন্যারেশন করতে গেলে, বা টোল্ড দ্যাট। হ্যাঁ, এখন সেড দ্যাট, সেডের ক্ষেত্রে মনে রাখবা সেড দ্যাট সরাসরি বসে, কিন্তু টোল্ড বসলে টোল্ডের সাথে কোনো একটা প্রনাউন অথবা নাউন বসাতে হবে, যেমন টোল্ড মি, কারণ টোল্ড এখানে এখানে বসানো যাবে না, মনে থাকবে। সেড সরাসরি বসতে পারে, আবার সেড টুর পরে আবার যে কোনো প্রনাউন বসে, ওই যে সেনাবাহিনী ডিগ্রি করে না। তো এটা অ্যাডভাইসটা অ্যাডভাইস হইতে পারে, রিকমেন্ড রিকমেন্ডেড হইতে পারে, মানে যেভাবে হোক না কেন। এরপরে মনে রাখবা এই জায়গাগুলোতে যদি কোনো প্রয়োজনীয়, কি বলতো, প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ এবং বাধ্যতামূলক কোনো কথা থাকে, কি থাকে? বলো বলো বলো। প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ, বাধ্যতামূলক, এই কথাগুলো থাকলেও সাবজেক্টিভ হবে। যেমন ইট ইজ ম্যান্ডেটরি দ্যাট, ইট ইজ ম্যান্ডেটরি ইউ শুড গো দেয়ার, না ইউ গো দেয়ার? ইউ গো দেয়ার। বুঝতে পারছো? তার মানে প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ, বাধ্যতামূলকের এই কথাগুলো যদি থাকে, তারপরে দ্যাট হয়ে সাবজেক্টের পরে ভার্বের কোন ফর্ম হয়ে যাবে? বেস ফর্ম হবে। ভার্বের কোন ফর্ম হবে? বেস ফর্ম হবে। তাহলে আমরা আরেকটা দেখি, এটা দিয়ে একটা দেখি, আমরা আরেকটা দেখি। সবাই একটু খেয়াল করে, it is important that the TOEFL office dash your registration. এখন এক নম্বর আসছে কনফার্ম, দুই নম্বর হচ্ছে শুড কনফার্ম, তিন নম্বর হচ্ছে কনফার্ম, চার নম্বর হচ্ছে হেড কনফার্ম। এখন কোনটা হবে স্যার? কারণ আমরা যে বলছিলাম যে গুরুত্বপূর্ণ, বাধ্যতামূলক যেগুলো হোক না কেন, দ্যাটের আগে সেটা থাকলে পরবর্তীতেও সাবজেক্টিভ রুলসটা কি হবে? ফলো হবে। আচ্ছা, আবার এটাকে আরেকটা করা যায়, এই ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট, মনে রাখবা এটার পরে টু যোগ করে কি ইনফিনিটিভ করে দেওয়া যায়। টু যোগ করে কি দেওয়া যায়? ইনফিনিটিভ। যেমন ইট ইজ ইম্পর্টেন্ট টু কনফার্ম, টু কি? টু কনফার্ম। দ্যাট নো যোগ করে সরাসরি এভাবে করে দেওয়া যাবে। বুঝতে পারছো সবাই? এখন তাহলে তোমরা হচ্ছে একটু দেখো আমাদের 4 নম্বর পেজের বাম পাশে, 4 নম্বর পেজের কয় পাশে?
বাম পাশে দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট, সবাই একটু দেখো যারা লেকচার শিট আছে ওই জিনিসগুলো তারা দেখে নাও, ওখান থেকে লেকচার শিটগুলো ধরতো চ্যাপ্টার। আচ্ছা খেয়াল করো সবাই দেখো 4 নম্বর পেজের বাম পাশে দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট, দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট হিজ পেশেন্ট ড্যাশ স্মোকিং, স্টপ স্টপ উড স্টপ, শুধু স্টপ, শুধু স্টপ হবে, শুধু কি হবে? যারা নতুন আসছে তোমরা বুঝো এগুলো হচ্ছে সাবজেক্টিভ রুলস। সাধারণত আমরা যদি দেখি টেল সে ছাড়া যে কোনো জিনিসের দ্যাটের আগে যদি যেটা বসে, যেমন সাজেস্টেড, আর্টস, ইনসিস্ট, দ্যাটের আগে ওটা বসলে পরবর্তী ভার্বের বেস ফর্ম হবে। ভার্বের কোন ফর্ম হবে? শুড স্টপ, উড স্টপ, এগুলো না হয় শুধু স্টপ হবে। সবাই বুঝতে পারছো? আচ্ছা এবার হচ্ছে ইনস্ট্যান্ট প্র্যাকটিসে এক দেখো যারা এরকম 4 নম্বর পেজে দেখো আফটার দ্য অ্যাসাসিনেশন অ্যাটেম্পট, এই বানানটা মনে রাখবা, গুপ্ত হত্যা, SSI নেশন, ঠিক আছে মনে রাখার সিস্টেমটা। প্রেসিডেন্ট রিগানস ডক্টর সাজেস্টেড দ্যাট হি ড্যাশ শর্ট রেস্ট এট ড্যাব ক্যাম্প ড্যাভিড, এই ড্যাশ শর্ট রেস্ট, তাহলে এখানে কি শুড টেক, উড টেক, উইল টেক, টু না টেক হবে? শুধু কি হবে? টেক হবে। একদম সহজ। এই ব্যাপারটা হচ্ছে না জানলে খুব কঠিন, পারবে না, আর জানলে সহজ। কিছু কিছু টপিকস আছে এরকম যেগুলো হচ্ছে না জানলে খুবই কঠিন, জানলে আবার ইজিলি করা যায়। পরেরটা আসো, ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট দ্য টোফেল অফিস উইল কনফার্ম, কনফার্ম, মাস্ট কনফার্ম, কনফার্মস কি হবে? শুধু কনফার্ম হবে। আর কনফার্ম হবে বেস ফর্ম। দ্য ডক্টর ইনসিস্টেড দ্যাট, ওই যে আমরা একটা জিনিস মনে রাখছি যে একবার ইনসিস্ট, জোর করছে, জোর করে পরে আবার যদি শুড উড বলে কেমন হয়ে গেল না, তার মানে ওই পরের অংশটা নরমাল থাকাটাই বেটার। পরেরটা দেখো, দ্য ডক্টর ইনসিস্টেড দ্যাট দ্য পেশেন্ট কি হবে এখানে? হিজ পেশেন্ট। আচ্ছা আচ্ছা দ্যাট তো একবার আছে ঠিক না, হিজ পেশেন্ট টেক ইট ইজি হবে নরমালি। দ্য ইউনিভার্সিটি রিকোয়ার্স দ্যাট, রিকোয়ার মানে গণ্য করা, এটাও সাবজেক্টিভের একটা ওয়ার্ড, ঠিক আছে সাবজেক্টিভ। তো রিকোয়ার দ্যাট, তো রিকোয়ার দ্যাট এটা কি হবে বলো? অল স্টুডেন্ট কি হবে? শুধু টেক হবে। গুড। ইট হ্যাজ বিন প্রপোজড, এই যে আমরা একটা জিনিস মনে করেছি যে কাউকে তুমি যদি প্রপোজ করে আবার যদি বলো যে তোর আমার সাথেই করা উচিত, শুনবো জোর জবরদস্তি করে, একদম নরমাল থাকা উচিত না? একদম নরমাল। তাহলে ইট হ্যাজ বিন প্রপোজ দ্যাট হি ড্যাশ দ্য টপিক, চেঞ্জ দ্য টপিক, চেঞ্জ দ্য টপিক। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখো একটা আসছে দ্য ডক্টর, পরেরটাই দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট, দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট দ্য পেশেন্ট ড্যাশ ওয়েট। এখন এখানে দেখো এই যে একটু খেয়াল করো, দ্য ডক্টর, আচ্ছা আমি সংক্ষেপে লিখলাম, দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট দ্য পেশেন্ট ড্যাশ ওয়েট। এখন এই LOSE না LOSS, এই দুইটার মধ্যে অন্য দুইটা তো তোমার হবে না, লস্ট আরেকটা হচ্ছে উড লুজ, এই দুইটা তো হচ্ছে না, এটা তো শিওর হবে না, পাস্ট টেন্স। এখন লস হবে না লুজ হবে? না লুজ হবে। লস মানে তো ক্ষতি সাধন, ক্ষতি, লুজ মানে কমানো, বুঝছো ব্যাপারটা? তাহলে ওয়েট কি করবে? কমাবে, ক্ষতি করবে ওয়েটের, এটা কিন্তু খেয়াল করতে হবে, ঠিক আছে? লুজ হবে না লস হবে? এখানে লুজ হবে। গুড। 18-19 সালে আসছে। তাহলে আমরা সাবজেক্টিভের যে ব্যাপারটা, এটা আমরা মোটামুটি পরীক্ষা আসলে কি করতে পারবো, ঠিক আছে? ইনশাআল্লাহ পারবো না? ওকে। এরপরে যেগুলো আছে এগুলো তো কঠিন কিছু না, আমাদের কথা কি বুঝতে পারছো? যেমন লাস্ট মুহূর্তে আছে হচ্ছে রিডান্ডেন্সিটা, এটা আমরা আগে পড়াচ্ছি, দেখো সবাই। যাই হোক একটু অপেক্ষা করো 10 মিনিট, তারপরে ফ্রিজ হয়ে গেলে টিকে থাকলে আর কি অনেক দিন, বুঝলো না? আচ্ছা এই দিন তো এটা তো এসে রিমোটটা দাও। দুইটা না না
দুটো সেম থাকা ভালো। আচ্ছা এবার দেখো রিডান্ডেন্সি কি বলতো দেখি। রিডান্ডেন্সি মানে হচ্ছে আমরা নরমালি একটা কথাকে বারবার বলি না, বাংলা অনেক সময় বলি ফল ফ্রুটস। ফল ফ্রুটস দুইবার চলে আসতেছে, একটা ফল ফ্রুটস। এগুলো তো বাংলার মধ্যে অনেক রিডান্ডেন্সি আছে না, বলি কিনা আমরা? আচ্ছা ইংরেজিতে দেখো আমরা বলি যে ইট ইজ এ ফ্যাক্ট, এটাকে আমরা বলি ইট ইজ আ ট্রু ফ্যাক্ট। কি বলি বলো তো? এটা ভুল, কারণ ফ্যাক্ট মানে সত্য কথা। ফ্যাক্ট মানে কি? তাহলে অ্যান্সার হবে ইট ইজ আ ফ্যাক্ট। এটা ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে, এটা পরীক্ষায় আসে। আচ্ছা এখানে তোমরা লিখে রাখো, এটা এটা লিখে রাখো, এটা এখানে নাই বা থাকলেও পরে থাকবে, তবে এটা লিখে রাখো ইট ইজ এ ট্রু ফ্যাক্ট। এটা হচ্ছে ভুল, এটার অ্যান্সার হবে ইট ইজ এ ফ্যাক্ট। অনেক সময় আমরা বলি না ইট ইজ আ নিউ ইনোভেশন, কি বলি বলো তো? ইট ইজ এ নিউ ইনোভেশন। তো নিউ ইনোভেশনটাই তো নতুন, তাহলে এটা এটা কি হবে? ভুল হবে। এটা কি হবে? ভুল। কি হবে বলো তো? ইট ইজ অ্যান ইনোভেশন। ইট ইজ অ্যান ইনোভেশন। সবাইকে বুঝতে পারছো? ইট ইজ আ নিউ ইনোভেশন, এটা না হয় কি হবে বলো তো দেখি? ইট ইজ অ্যান ইনোভেশন। ওকে, পরেরটা দেখো। এবার ধরো কাউকে যদি বললো অ্যাডভান্স ফরওয়ার্ড, একসাথে বললো অ্যাডভান্স কি ফরওয়ার্ড। অ্যাডভান্স ফরওয়ার্ড কি একসাথে আসবে বলো? যেটা অ্যাডভান্স সেটাই তো ফরওয়ার্ড। এরপরে আমাদের দেখা আছে ধরো রিটার্ন ব্যাক করো। রিটার্ন কি করো? আচ্ছা রিটার্ন যেটা সেটাই তো ব্যাক নাকি? আচ্ছা বলো না রিপিট অ্যাগেইন, কি বলে বলো তো? রিপিট অ্যাগেইন। রিপিট অ্যাগেইন হবে না, রিপিট মানেই তো অ্যাগেইন। তাহলে হয় একটা করবো, বলে ইট ইজ সাফিসিয়েন্ট এনাফ। সাফিসিয়েন্ট এনাফ, সাফিসিয়েন্ট এনাফ হবে না শুধু ইট ইজ এনাফ। আমার কথা কি বুঝছো? তার মানে এই জায়গাটাতে আমাদেরকে খেয়াল করতে হবে, রিপিট অ্যাগেইন বা এই জিনিসগুলো এগুলো বারবার আসবে না। এখন এই খেয়াল করো, যদি আমাদের এই জায়গাগুলোতে আমরা মোটামুটি বুঝতে পারি তাহলে আমাদের মোটামুটি হয়ে যাচ্ছে। এটা হচ্ছে 7 নম্বর পেজে। কয় নম্বর পেজে? 7 নম্বর পেজে। তো 7 নম্বর পেজে যে জায়গাটা আছে এটা হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ে যেটা আসে সেটা হচ্ছে ইট ইজ এ ট্রু ফ্যাক্ট। এটা না হয় কি হবে? ইট ইজ এ ফ্যাক্ট। অর্থাৎ আমাদের প্র্যাকটিসের মধ্যে যে জিনিসগুলো তোমরা পাবা রিডান্ডেন্সির, এগুলো পড়লেই এনাফ, অত বেশি দরকার নেই। সবাই কি বুঝতে পারছো? আর ইট প্লিজ ডু ইট রিপিট অ্যাগেইন, এটা হবে না, প্লিজ ডু ইট অ্যাগেইন, মনে থাকবে? ওকে, তো আমরা এটা রিডান্ডেন্সিটা মোটামুটি যেগুলো প্র্যাকটিস আছে সেগুলো করলে তোমাদের হয়ে যাবে। এবার আসো ছোট ছোট কিছু রুলস দিয়ে এটা করা হয়েছে। যেমন যে কোনো মডাল অক্সিলারির পরে, যে কোনো মডাল অক্সিলারি কি পরে ভার্বের কোন ফর্ম হয়? বেস ফর্ম। অর্থাৎ মডাল অক্সিলারি গুলো এটার পরে ভার্বের কোন ফর্ম হবে? বেস ফর্ম হবে। মডাল অক্সিলারি গুলো কোনগুলো দেখো তো দেখি। ক্যান, ক্যান থেকে কুড, মে, মাইট। এবার একটু খেয়াল করি আমরা, শেল, শুড, শেল, উইল। একটা জিনিস খেয়াল করছো, এগুলো কিন্তু প্রেজেন্ট ফার্স্ট ফর্ম। তাও আবার প্রেজেন্ট ফর্মে কোনো এস বাই এস যোগ হয় না, আবার এগুলো পাস্ট পার্টিসিপল ফর্ম বলে কিছু নাই। এবার যেটা ইম্পর্টেন্ট, ধরো মাস্ট, এটার ফার্স্ট ফর্ম হলো হ্যাড টু। কি বলতো? মাস্ট, হ্যাড টু। ঠিক আছে? আচ্ছা, এরপরে ইম্পর্টেন্ট হচ্ছে হ্যাড বেটার, উড রেদার। হ্যাড বেটার, এই দুটি ইম্পর্টেন্ট। এটা থেকে প্রতি বছর পরীক্ষা প্রশ্ন আসে।
এখন হেড বেটারের পরে এখন এগুলোর পরে আমরা একটু সহজভাবে বুঝাই দিচ্ছি। ধরো এখানে যদি সাবজেক্ট থাকে হি, কি থাকে? হি ক্যান ডু, ডিড, ডান, কোনটা হবে? ডাজ হবে? ডাজ একটা হবে, শুধু বেস ফর্ম হবে। সেম যাই হোক না কেন এটাই হবে। তাহলে নেগেটিভ হইলে, এটা নেগেটিভ হইলে কি হবে? হি ক্যান, তারপরে কি হবে? নট, হি ক্যান নট ডু। তাহলে এবার আসো হেড বেটার আর উড দ্বারা কি হবে? হি হ্যাড বেটার ডু হবে না, ডিড হবে না, ডান হবে? হেড বেটার তো মডেল আছে, তাহলে হি হ্যাড বেটার এ ডুই হবে। আর নেগেটিভ হইলে কি হবে? হি হ্যাড নট বেটার হবে না হ্যাড বেটার নট হবে? এটা মনে রাখতে হবে, হ্যাড বেটার টোটালটা মডেল অক্সিলারি, তারপরে নট হবে, তারপরে কি হবে? এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা কিন্তু কি গুরুত্বপূর্ণ। এর মধ্যে আবার একটু ঝামেলা আছে, যদি এখানে সাবজেক্ট হয়, কি হয়? সাবজেক্ট উড্রে দ্বারার পরপর তো এখানে বেস ফর্ম বসে গেছে, এরপরে যদি সাবজেক্ট হয় উড্রে দ্বারা দ্যাট হয়, কি হয় বলতো? এই খেয়াল করে, এখানে দ্যাট হয়, তখন আরেকটা ক্লজ হয়ে গেল না, ঠিক না? তখন সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম হবে বি টু, আমরা যেটাকে আমাদের সেন্সে বি টু বলি, অন্যরা বি ওয়ান বলে, অর্থাৎ ফার্স্ট ফর্ম হবে। কোন ফর্ম হবে? ফার্স্ট ফর্ম। তখন হয়ে যাবে ডিড। হ্যাঁ, এখানে মনে রাখবা হি উড রাদার দ্যাট, হি উড রাদার দ্যাট, হি উড রাদার দ্যাট। এটা আসতেছে, ভিডিওতে আসতেছে, দেখো। হি উড রাদার দ্যাট। তবে এইখানে হি উড রাদার দ্যাট হলে পরের সাবজেক্টটা কিন্তু আলাদা হবে, এখানে আই হবে বা শি হবে, শি ডিড দা ওয়ার্ক, তখন আবার ডু হবে। এটা ইম্পর্টেন্ট। তার মানে কি বুঝলাম? যে কোনো সাবজেক্টের পরে মডেল অক্সিলারি, মডেল অক্সিলারি পরে ভার্বের কোন ফর্ম? বেস ফর্ম, বা মডেল অক্সিলারি পরে ভার্বের বেস ফর্ম হবে। এটা মনে রাখো সেন্টেন্সে মডেল অক্সিলারি পরে ভার্বের কোন ফর্ম হবে? এবং নেগেটিভ নট যোগ হবে, কি যোগ হবে? নট। কিন্তু যদি উল্টে দ্বারার পরে দ্যাট আসে, কি আসে? দ্যাট, তারপরে সাবজেক্ট আসবে, তখন ফার্স্ট ফর্ম হয়ে যাবে। কোন ফর্ম হয়ে যাবে? এটা মনে রাখতে হবে। কোন ফর্ম হবে বলো? ফার্স্ট ফর্ম হবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? হ্যাঁ, হেড বেটারের ক্ষেত্রে এটা সাধারণত ব্যালেন্স টোপেলে দেয় না, এটা নিয়ে, বুঝছো? তবে ক্লিপস টোপেলে বা অন্যান্য গুলো তো অনেকেই ইউজ করছে, কারণ এক এক টোপেলে এক এক রকম। 90% দেখা গেছে মিল আছে, কিন্তু 10% হেরফের করে দিছে। তবে আমাদের এখানে বিশ্ববিদ্যালয় ঢাকা ইউনিভার্সিটিতে ব্যালেন্স টোপেলটা ফলো করে, ওই হিসাব ওখান থেকে দিবে। সবাই বুঝতে পারছো? আচ্ছা, এখন আমরা যদি বলি ড্যাশ দেয়ার, এক নম্বর হইল হ্যাড বেটার নো গো, দুই নম্বরে হ্যাড নট বেটার গো, তিন নম্বরে হ্যাড বেটার নট গো, চার নম্বরে হ্যাড বেটার নট গন। কোনটা হবে স্যার? প্রথমত হ্যাড বেটার পরে ভার্ব কোন ফর্ম হবে? বেস ফর্ম। তার মানে গো, 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 গন, এটা বাদ। তার মানে নো বলে কিছু এখানে হবে না, কারণ নেগেটিভে আই ক্যান নো হয় না, আই ক্যান নট হয়। আই ক্যান নট, হ্যাড বেটার তো একটা মডেল অক্সিলারি, এটা সাথে কি হবে? নট হবে। তার মানে এটা বাদ। এবার হ্যাড বেটার নট পুরাটাই তো মডেল অক্সিলারি, কারণ আমরা কি কখনো ক্যান এর এভাবে ভাঙছি? ক্যা, নট, এন্ড এরকম করছি? তার মানে হেড ক্যান লেখা তারপরে নট লিখছি, তার মানে হেড বেটার টোটালটাই তো মডেল অক্সিলারি, তারপরে নট হবে। তাহলে হেড বেটার নট, হেড বেটার নট। সবাই বুঝতেছো? এই জিনিসটা এখানের মধ্যে ইম্পর্টেন্ট অনেক বেশি, পরীক্ষায় এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। এবার ধরো, এবার আসলে ধরো উড রেদার দিয়ে এরকম আই উড রেদার দ্যাট, আই উড রেদার ইউ ড্যাশ দেয়ার। এক নম্বরে আসলো গো, দুই নম্বরে ওয়েন্ট, তিন নম্বরে গন, চার নম্বরে গোজ। নরমালি উড রেদারের পরে বেস ফর্ম হয়, কিন্তু ওই যে দ্যাটের একটা আরেকটা ব্যাপার দেখাচ্ছি, তারপরে কোন ফর্ম হয়ে যাবে? ফার্স্ট ফর্ম হয়ে যাবে। কোন ফর্ম হয়ে যাবে? ফার্স্ট ফর্ম হয়ে যাবে। তো আমরা মনে হয় এটা মোটামুটি বুঝতে পারছি। এই উড রেদার, হেড বেটার, এগুলো যেটাই হোক না কেন, এগুলো পরে ভার্বের বেস ফর্ম হয়। এবং বরঞ্চ হেড বেটার উড রেদারের অর্থ কি বলতো?
বরঞ্চ। আচ্ছা, তো এটা আমরা অনেক সময় বলি না যে আই উড রেদার স্টার্ভ দ্যান বেগ, আমি না খেয়ে থাকবো তারপরে কি করব না, ভিক্ষা করব। আচ্ছা, তো আমরা মোটামুটি এই প্র্যাকটিসটা একটু দেখলেই আমরা বুঝতে পারবো। এরপরে তোমাদের একটা জিনিস আছে, ক্যান নট পাইছো, কিন্তু ক্যান নট হেল্প কুড নট হেল্প হলে কি হবে? এই খেয়াল করো, কি বলতো দেখি, এখানে আছে ক্যান নট। যারা ভিডিও দেখবা পরবর্তীতে তোমরা লেকচার শিটের প্রথম 4 পেজ থেকে 8 পেজ পর্যন্ত একটু দেখে নিও, ওটার ভিতরেই টপিকস গুলো আছে, একটু দেখে করলেই হবে। তো ক্যান নট হেল্প কুড নট হেল্প, এরকম আসে ক্যান নট বাট কুড নট বাট। আচ্ছা, এরকম আমাদের হয় না অনেক সময় যে আমরা অনেক সময় বলি না আমি না হেসে পারলাম না, আমি না হেসে পারি না, বা আমি না হেসে পারলাম না অতীতকালে। তাহলে এই ক্ষেত্রে ক্যান নট হেল্প কুড নট হেল্প অথবা ক্যান নট বাট কুড নট বাট ইউজ করা যায়। যেমন ধরো can't help এই দুইটার পরে ভার্ব আসলে ভার্বের সাথে আইএনজি হয়ে যাবে, কি হয়ে যাবে? আইএনজি। কিন্তু can't but এটার পরে আবার ভার্বের বেস ফর্ম, ভার্বের কি ফর্ম? তবে দুইটাতে প্রায় সেম অর্থই দেয়। কি অর্থ দেয়? সেম অর্থ দেয়। আচ্ছা, আমরা যদি এখন বলি অথবা সরি এটা হেল্প, ও আমরা এটা সরি হেল্প লিখে ফেলছি, এটা হেল্প হবে, কি হবে? হেল্প। তো ক্যান নট হেল্প কুডন্ট হেল্প। এবার ধরো অপশন আসলো, এটা 1 নম্বর আসলো লাভ, 2 নম্বরে টু লাভ, 3 নম্বরে লাফিং। কোনটা ভাই? আমি 3টা অপশন দিচ্ছি, এটা বোঝা যাচ্ছে লাফিং। আর যদি এখানে ক্যান নট হেল্প কুড নট হেল্পের জায়গায় ক্যান নট বাট অথবা কুড নট বাট হতো, তখন হয়তো শুধু লাভ, শুধু কি হতো? লাভ। এখন তোমার যদি পরীক্ষা আসে আমি না হেসে পারি না, আমি না হেসে পারি না, বা অনেকের সময় বলে না যে আমি কাজটা না করে পারি না, তাহলে আই ক্যান নট হেল্প ডুইং দা ওয়ার্ক, আই ক্যান নট হেল্প ডুইং দা। বুঝছো ব্যাপারটা? ট্রান্সলেশন গুলোতে কি কাজে লাগবে? কাজে লাগবে? ওকে, এই তোমরা বুঝতেছো না? বুঝো না? ওকে, গুড। এবার আসো আরেকটা ব্যবহার আছে ইউজ টু, কি বলো তো দেখি? ইউজ টু। তো আমরা জানি ইউজ টুর পরে ভার্বের কোন ফর্ম হয়ে যাবে বলো? ভার্বের বেস ফর্ম। ইউজ টু এটার পরে ভার্বের বেস ফর্ম। কিন্তু যদি বি ভার্ব থাকে, কি ভার্ব থাকে? বি ভার্ব আর গেট ভার্ব থেকে যদি ইউজ টু হয়, তখন ভার্বের সাথে কি হয়ে যাবে? আইএনজি হয়ে যাবে। তখন ভার্বের সাথে কি হয়ে যাবে? আইএনজি হয়ে যাবে। এই সবাই একটু খেয়াল করো, নরমালি যদি আমি যদি বলি আই ইউজ টু ড্যাশ দা ওয়ার্ক, তাহলে এটা কি হবে? ডু না ডুইং না ডান? আমরা ধরো ডু, ডিড, ডুইং, ডান, কোনটা হবে? ডু হবে, কারণ শুধু ইউজ টু আছে। শুধু কি আছে? আর যদি বলি আই ওয়াজ ইউজ টু অথবা আই গট ইউজ টু, ইউজ টু ড্যাশ দা ওয়ার্ক, তখন এই জায়গাতে ডু, ডিড, ডান, ডুইং, কোনটা হবে? ডুইং হবে। এখন পরীক্ষা কিন্তু একটা একটু চমৎকার প্রশ্ন আছে, তোমাকে এখানে খেয়াল করতে হবে ইউজ টুর আগে, ইউজ টুর আগে যে সাবজেক্টটা ওটা অ্যাক্টিভ কিনা, ওটা কি কিনা? অ্যাক্টিভ হইলে সেটা আইএনজি হবে, বি ইউজ টু হইলে। যদি সেটা প্যাসিভ হয় সেটা কি হয়? কারণ আমি নিজেই তো কাজটা করতে পারি, অ্যাক্টিভ, তাহলে আইএনজি। যদি প্যাসিভ হয় তখন তোমার বি ইউজ টু থাকলেও তোমার কাছে এটা মনে হবে বি ইউজ টু, তখন এটা কিন্তু আইএনজি হবে না। যেমন কেমন একটু দেখি, এটা দেখছো সবাই? তাহলে লেখো ইউজ টু করে ভার্বের বেস ফর্ম, বি ইউজ টু গেট ইউজ টু করে, সরি হ্যাঁ বি ইউজ টু গেট ইউজ টু করে ভার্বের লগে আইএনজি। বুঝতেছো? এগুলো হচ্ছে কি প্র্যাকটিসের বিষয়, 2-3 বার প্র্যাকটিস করলে এগুলো মাথায় থেকে যাবে, বুঝছো? ওকে।
বুঝতে পারছো? এবার দেখো তোমার পরীক্ষা আসবে মিল্ক ইজ ইউজড টু ড্যাশ টি। 1 নম্বর আসছে মেক, 2 নম্বরে মেড, 3 নম্বরে মেকিং, 4 নম্বরে মেক্স। আমাকে কেউ বলো তো এর অ্যানসারটা কি হবে? মেকিং হবে স্যার, আমরা জানি প্রিপোজিশনের পরে সবসময় ভার্ব সাথে আইএনজি। প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি সবসময়। এটা ঠিক আছে, প্রিপোজিশনের পরে না, ঠিক আছে। প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়, কিন্তু টু এর পরে বেশিরভাগ ক্ষেত্রে বেস ফর্ম হয়। কিন্তু ওইখানে আবার ইউজ টু পাইছি না, ইজ ইউজ টু, বি ইউজ টু, তারপরে তো আইএনজি। তাহলে এই যে ইজ ইউজ টুর পরে কি হওয়ার কথা? আইএনজি। কিন্তু এখানে দেখো সাবজেক্টটা কিন্তু প্যাসিভ। এটা অন্য জিনিস, এই ইউজ টু কিন্তু ওই জিনিস না। এটা খেয়াল করতে হবে। মিল্ক ইজ ইউজড, মিল্ক ইজ ইউজড, তাহলে দুধ ব্যবহৃত হয়, কোন উদ্দেশ্যে ব্যবহৃত হয়? টু মেক টি, টু মেক, এটার অ্যান্সার হবে মেক। যেমন উড ইজ ইউজড, উড ইজ ইউজড টু মেকিং ফার্নিচার না মেক ফার্নিচার? মেক ফার্নিচার, এটা মনে রাখতে হবে। যদি এটা সাধারণত প্যাসিভ হয়, কারণ দুধ কি চা তৈরি করে না চা তৈরিতে ব্যবহৃত হয়, তাহলে এটা অন্য জিনিস। বুঝতে পারছো? তো এই জায়গাটাতে আমরা দেখলে আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে যে মিল্ক ইজ ইউজড টু মেক টি, মিল্ক ইজ ইউজড টু মেক টি। নরমালি যদি এখানে হয়তো এরকম হইতো, ধরো I was used to dash tea, সেই উপরের অপশনটা দেখো, I was used to dash tea, কারণ আমি তো নিজেই তো তৈরি করতেছি, তখন এটা মেকিং হইতো। কারণ আমাদের এখানে রুলস জানা আছে, শুধু ইউজ টুর পরে ভার্বের বেস ফর্ম হয়, কিন্তু বি ইউজ টু বা গেট ইউজ টু, বি মানে কি শুধু বি, এম ইজ আর ওয়াজ আর সবগুলো, আর গেট ইউজ টু শুধু কি গেট, গেটস, গেটিং, গট, গটেন সব। তারপরে ভার্বের কোন ফর্ম হয়ে যাবে? না না, এগুলোর পরে আইএনজি, গেট ইউজ টু, বি ইউজ টু, এগুলোর পরে আইএনজি হবে। কিন্তু যদি বলে যে মিল্ক ইজ ইউজ টু, এখন তো তুমি মনে করবে যে ইজ ইউজ টু হইছে, এটা মনে হয় এরকম না, এটা কিন্তু ইজ ইউজ টুর ব্যবহার না। এটা মূলত ব্যবহারটা ছিল এরকম, মিল্ক ইজ ইউজড, দুধ ব্যবহৃত হয় কোন উদ্দেশ্যে? টু মেক টি, উদ্দেশ্য বুঝতে এই জিনিসটা হয়। সবাই বুঝতে পারছো? আর যদি বলি যে আই ওয়াজ ইউজ টু ড্যাশ টি, এখন পরীক্ষা যদি তুমি না জানো, তুমি তো মুখস্থ করে গেলে অনেকে মনে করবে এই এটা আসছে ওয়াজ ইউজ টু ড্যাশ টি, ওই যে ইউজ টু ড্যাশ টি, বা আই এম ইউজ টু ড্যাশ টি, তো তুমি মনে করবে যে এটা চলে আসছে, তুমি এটা আইএনজি বা এরকম মেরে দিবা, কিন্তু এটা করা যাবে না, এটা বুঝে করতে হবে। তাহলে এখন বুঝা গেছে এটার অ্যানসারটা হবে মেকিং, আর এটার অ্যানসারটা হবে মেক। এর অ্যানসারটা কি হবে? মেক। সবাই কি বুঝতে পারছি? ওকে, তার মানে এবার দেখো আমাদের মোটামুটি যা আজকে করানো হয়েছে এগুলোর পরে নরমালি আমাদের যে জিনিসগুলো হয়ে গেছে। এবার আসো প্রিপার শব্দটা, একটা ওয়ার্ড আছে প্রিপার। প্রিপার শব্দটা অর্থ অধিকত পছন্দ করা। এটার পরে কি হয়? এটার পরে মনে রাখবা প্রিপোজিশন টু বসে। প্রিপোজিশন কি বসে? সব সময় মনে রাখবা। তাহলে ভার্ব, এটা পরপর ভার্ব আসলে কি হবে? যদি এটা পরপর ভার্ব আসে তখন ভার্বের লগে আইএনজি হবে, ভার্বের লগে কি হবে? আবার টু আসবে, তারপরে আবার ভার্বের লগে কি হবে? আইএনজি। যেমন আমরা একটা লেখি, লিখলে তোমরা বুঝতে পারবা। I prepare dash to dash, প্রিপোজিশন তো টু বসবে, ঠিক না? তাহলে I prepare read to write, এটা কারেক্ট না? রিডিং টু রাইটিং, এটা কারেক্ট না? রিডিং টু রাইট কারেক্ট না? রিডিং টু রাইট, এটা কারেক্ট। 4 নম্বর ধরো নাম, 2 নম্বর কারেক্ট। এটার পরেও ভার্বের লগে কি হবে? আইএনজি। পরে টু এর পরে যেটা আসবে সেটার লগে ভার্বের সাথে কি হয়ে যাবে? এটা মনে রাখবে, এটা ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে। আই প্রেফার রিডিং টু রাইটিং। এখন প্রশ্ন হবে আমি আম অপেক্ষায় জাম বেশি পছন্দ করি। আম অপেক্ষা জাম কি করি? তাহলে আই প্রেফার ব্ল্যাকবেরিজ, আই প্রেফার ব্ল্যাকবেরিজ। কারণ কাউন্টেবল নাউনকে হয় তুমি একটা আর্টিকেল বসাবা, নয় প্লুরাল করতে হবে, এটা সবসময় মনে রাখবা। যেমন আমি আম পছন্দ করি, তাহলে এটাকে তুমি কি করবা বলো? তুমি বলো
তুমি বসো, তুমি ধরো, হ্যাঁ। আমি আম পছন্দ করি, আই লাইক ম্যাঙ্গো বলবো না ম্যাঙ্গোস বলবো? ম্যাঙ্গোস। কোনটা বলছে? ম্যাঙ্গোস। হ্যাঁ, আই আই লাইক ম্যাঙ্গো বলা যাবে না, কারণ কাউন্টেবল নাউনের আগে কোনো এ ম্যাঙ্গো অথবা ম্যাঙ্গোস প্লুরাল করতেই হবে। এটা স্মার্ট, বুঝছো ব্যাপারটা? এই কারণে পরীক্ষায় তোমার আর্টিকেল সুবিধা হবে। যেমন আর্টিকেলের ক্ষেত্রে অনেক সময় এরকম হয় না, আই হ্যাভ ড্যাশ ইনফরমেশন, আই হ্যাভ ড্যাশ ইনফরমেশন। পরীক্ষার অ্যান্সার কি হবে? এ এন ডি। কোন আর্টিকেল বসবে? বসবে না, কারণ ইনফরমেশন কি? আনকাউন্টেবল। আনকাউন্টেবল নাউনের আগে তো এ এন বসে, নির্দিষ্ট অর্থে অনেক সময় দি বসে। তো এটা তোমার যদি এটাকে নির্দিষ্ট বুঝছে, আই হ্যাভ ড্যাশ ইনফরমেশন হোয়াট ইউ নিড, আমার কাছে সেই ইনফরমেশন আছে যেটা তোমার দরকার, তখন দিয়ে ইনফরমেশন দেওয়া যেতে পারে। বুঝতে পারছো? তার মানে এখানে বুঝতে হবে, এখানে ক্রস হবে, কোনো কিছু হবে না। আই হ্যাভ ড্যাশ ফার্নিচার, একজন দাঁড়াও, তুমি দাঁড়াও। আই হ্যাভ ড্যাশ ফার্নিচার কি হবে? আর্টিকেল এ এন ডি। কোনটা হবে? কিছু হবে না, কারণ ফার্নিচার কি? নন কাউন্ট নাউন, আনকাউন্টেবল নাউন। তার মানে আনকাউন্টেবল নাউনের আগে কিছু বসবে না। গুড, বসো। এখন যদি বলি যে আই হ্যাভ ড্যাশ ডেটা, আই হ্যাভ ড্যাশ ডেটা, এটা কি হবে? কোন আর্টিকেল বসবে? ডেটা প্লুরাল। তাহলে প্লুরালে কি আর এন বসে? তাহলে এটাও ক্রস হবে। যদি আবার নির্দিষ্ট করতাম তখন দিয়ে হইতে পারতো। এই দেখো আর্টিকেলটা কত সহজ হয়ে গেছে। আমরা কি বুঝতে পারতাম? আই হ্যাভ ড্যাশ ইনফরমেশন, প্রবলেম মানে দিতে আই হ্যাভ এন ইনফরমেশন। কি কারণে? আই হ্যাভ ড্যাশ মানি, আই হ্যাভ এ মানি। এখন থেকে কি হচ্ছে না কেন? কারণ হচ্ছে না এই কারণে আনকাউন্টেবল এর আগে তো এন বসবেই না। প্রত্যেকটারে কিন্তু একটা বেসিক ইয়ে আছে। পরীক্ষায় দেখতাম কি এটাতে দিয়ে এরকম ক্রস দিল, এটাতে দিল না, বুঝতামই না কারণটা কি। আসলে কারণটা এটা, আনকাউন্টেবল এর আগে কোনো আর্টিকেল বসানো যাবে না। এখন যদি বলে করে যে আই হ্যাভ ড্যাশ ট্রাফিক, আই হ্যাভ ড্যাশ ট্রাফিক, এখন এখানে কি হবে? ক্রস হবে, কারণ হবে আনকাউন্টেবল। আনকাউন্টেবল বলে নির্দিষ্ট অর্থ অন্য জিনিস হতে পারে, এটা হচ্ছে অন্য জিনিস। বলেন বলেন। আর্টিকেল ব্যবহার করে ট্রাফিক জ্যামটা কাউন্টেবল তো। ওই যে আমাদের একটু মনে রাখার সিস্টেম কি আছে, দেরি হয়েছে কেন? বলে যে ভাই আজকে তো আমরা দুই জায়গায় জ্যাম করছি, দুইটা জ্যাম করছি, শাহবাগে একটা জ্যাম করছি, এখানে একটা জ্যাম করছি, মনে রাখার সিস্টেম সিস্টেমে তুমি বলতে পারবো, তাহলে এটা কি কাউন্টেবল। তাহলে আমরা একটা জিনিস বুঝে গেলাম মোটামুটি, এগুলো হচ্ছে। এবার হচ্ছে আমরা একটু প্র্যাকটিস যদি করি, কি করি বলো তো দেখি? প্র্যাকটিস করি, তাহলে মোটামুটি আমরা পারবো। দেখো এবার 5 নম্বর পেজে, শিক্ষার্থীরা যারা তোমরা হচ্ছে অনলাইনে ক্লাসগুলো দেখবা, তোমরা হচ্ছে 5 নম্বর পেজে চলে যাবা। তো আচ্ছা, 5 নম্বর পেজে আমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নটা দেখি। ক্যান নট হেল্প ইট, আই কুড নট হেল্প, আই কুড নট ড্যাশ লাফিং। পরীক্ষা আসছে, আই কুড নট ড্যাশ কি হবে বলো তো? কুড নট হেল্প লাফিং। তারপরে আসছে কুড নট হেল্প, বি ইউনিটে 7-8, লাফ না লাফিং? লাফিং। এরপর দেখো ইনস্ট্যান্ট প্র্যাকটিস 1 দেখো ডান পাশে 5 নম্বর পেজে, উই গট ইউজ টু, উই গট ইউজ টু পরে কি হবে? কুক হবে না কুকিং হবে? কি হবে? কারণ ইউজ টুর পরে ভার্বের কোন ফর্ম হয়? বেস ফর্ম। কিন্তু গেট ইউজ টু বা বি ইউজ টু, গেট মানে গেট, গট, গেটিং, যেটাই হোক, তারপরে কি হয়ে যায়? আইএনজি। The man is used to dash his newspaper in the morning, কি হবে? রিড না রিডিং? রিডিং হবে। সবাই কি বুঝতে পারতেছো? ওকে, পরের পেজে আসো, 6 নম্বর পেজে। This is the school which I used to go, না used to go। এখানে আবার I used to go to, স্কুলের ক্ষেত্রে তো একটা টু ইউজ করছে এই কারণে। আচ্ছা, মাই ফাদার ড্যাশ লিভ ইন গাজীপুর, লিভ আছে, তাহলে ইউজ টু হবে না ইউজ টু হবে? প্রথমটা হচ্ছে না এই কারণে, কারণ ইউজ হয় না, ইউজেস হইতো বাবা হইলে, প্রেজেন্ট হইলে। আর ওয়াজ ইউজ টু হইলে তো লিভিং হইতো, ওয়াজ ইউজ টু হইলে কি হইতো? লিভিং হইতো। আর ওয়াজ ইউজ টু হয় না, 2 নম্বর অপশনটা হবে না, কারণ ওয়াজ হইলে বিভার, বিভারের পরে হয় আইএনজি যুক্ত ওয়ার্ড হবে, নয় পাস্ট পার্টিসিপল হবে, হয় ওয়াজ ইউজিং টু হবে, নয় ওয়াজ ইউজ টু হবে। বুঝছো ব্যাপারটা? তো এটা তো ইউজিং টু বলতে আসলে কিছু নাই, তারপর ওটা হইলেও তো হতে পারতো। তারপরে দেখো বি ইউনিট 17-18 আসছে, হি ইজ ইউজ টু ওয়ার্ক হার্ড না হি ইজ ইউজ টু ওয়ার্কিং হার্ড? এই তোমরা বুঝতেছো না? বুঝতেছো? কে বুঝো না? হাত তোলো তো। সবাই বুঝতেছে।
তার মানে ইউজ টু আগে যখন বি ভার্ব আসছে তখন কি হয়ে গেছে আইএনজি। আই এম ইউজ টু ড্রিঙ্ক কফি না ড্রিঙ্কিং কফি। হোয়ার উই অভ্যস্ত ছিলাম বাস করতে, তাহলে ইউজ টু লিভ। ইউজ টু লিভ অভ্যস্ততা বোঝায় সাধারণত এটার অর্থে। উড রেদারের পরে ভার্বের কোন ফর্ম হবে বলো? উড রেদারের পরে ভার্বের এখানে দেখো উড রেদার আর প্রেফারের মধ্যে একটা পার্থক্য দিয়ে দিচ্ছে। উড রেদারের এখানে মাঝখানে দেখো রবিন উড রেদার ড্রিঙ্ক অ্যাপল জুস দেন। উড রেদার বসলে দেন বসবে, উড রেদার বসলে কি বসবে? মনে থাকবে। এবং উড রেদারের পরে ভার্বের বেস ফর্ম হবে, তারপরে কি বসবে? দেন। আর প্রেফার বসলে ভার্বের পরে আইএনজি হবে এবং পরে প্রিপোজিশন কি বসবে? টু। টু হবে। এই যে দেখো রবিন প্রিপারস ড্রিঙ্কিং অ্যাপল জুস টু ড্রিঙ্কিং অরেঞ্জ জুস। আর রবিন প্রিপারস অ্যাপল জুস টু অরেঞ্জ জুস, এটাও বলতে পারি। কারণ ভার্ব আসলে আইএনজি হবে, নাউন আসলে তো আর এরকম করা যাবে না। আইএনজি করা যাবে? প্রিপারস অ্যাপেলিং জুস টু অরেঞ্জিং জুস এরকম হবে? হবে না, ঠিক কি না? ওকে, এবার দেখো দা ফটোগ্রাফার উড রেদার ড্যাশ মোর লাইট। উড রেদার হ্যাভ হবে না হ্যাড হবে না হ্যাভিং হবে? শুধু হ্যাভ হবে। কি হবে? হ্যাভ। এবার তোমরা ইনস্ট্যান্ট প্র্যাকটিস এগুলো সবগুলো দেখো, এগুলো সব ইজি। 6 নম্বর পেজ 7 নম্বর পেজের সবগুলো এখন পারবা। 6 নম্বর পেজ এবং 7 নম্বর পেজ এগুলো একটু দেখো। আজকে লেকচার শিটটা অনেক ছোট, ঠিক আছে? প্রেফারের পর আইএনজি বানানো। এটাই তো। হ্যাঁ, তাহলে এখানে প্রেফার পর টু ডু লিখতে হয়। কত নম্বরে? 3 নাম্বার 6 প্রিভিয়াস ইয়ার পেজ 6 3 প্রিভিয়াস ইয়ার। এখানে কি বলছি এই খেয়াল করো, প্রিপারের পরে ভার্ব আসলে কি হবে? আইএনজি। এখানে ভার্ব আসছে না কোনোটাই, আইএনজি হবে। এখানে একটু খেয়াল করতে হবে। আই প্রিপার বসলে এটা ঠিক আছে, বুঝছি তোমার কথাটা। প্রিপার বসলে যদি সঙ্গে সঙ্গে আসে তাহলে আইএনজি এসে টু হয়ে আবার আইএনজি হবে। আমরা তো আই প্রিপার টু ডু দা ওয়ার্ক, দুইটাই কারেক্ট। যেমন আই প্রিপার রিডিং টু রাইটিং। এই যে দেখো এখানে একটু খেয়াল করো, হ্যাঁ ভালো হয়েছে তোমার এটা দেওয়াতে। আই প্রিপার রিডিং টু রাইটিং। প্রিপার রিডিং টু রাইটিং। এই খেয়াল করো, আই প্রিপার রিডিং টু রাইটিং। আই প্রিপার রিডিং টু রাইটিং। কিন্তু ধরো এরকম শুধু এতটুকু আসলো, এই আর কিছু না, আমি লেখা বেশি পছন্দ করি বা পড়া বেশি পছন্দ করি। এই ধরো অনেক সময় কি আমি লেখা অপেক্ষা পড়া পছন্দ করি বেশি, এটা না এসে শুধু সরাসরি বললো আমি পড়া বেশি পছন্দ করি, তখন কি হবে? তখন হবে আই প্রিফার টু রিড। শেষ। এটাও কারেক্ট, এটাও কারেক্ট। আই প্রিফার রিডিং টু রাইটিং, এটা কারেক্ট। আবার নরমালি বলে দিল আই প্রিফার টু রিড। আই প্রিফার টু রিড। এবার বুঝছো? তাহলে এটা কোনটা হয় आंसर? তাহলে দেখো এর পরে কি আইএনজি যুক্ত আর কিছু আছে? নাই। তাহলে আই প্রিফার টু ডু, আই লাইক ইভেন দো ইট। এটার অ্যানসারটা একটু ভুল আছে, শোনো। আই প্রিফার ডুইং হোয়াট আই লাইক ইভেন দো ইট মিনস নট হ্যাভিং মাস মানি। এই এটা 3 এর অ্যানসারটা একটু ঠিক করো। ওটা ঠিক ছিল, ওটা সমস্যা নাই। 3 এর অ্যানসারটা হচ্ছে 2 হবে, কারণ পরে হ্যাভিং যেটা আছে, এই
মেয়ের পরে তো আর হ্যাভিং হবে না। এই সবাই একটু খেয়াল করো, মেয়ের পরে কি হ্যাভিং হবে? মেয়ের পরে কি হয়? হ্যাভ হয়। তাহলে এখানে যে জিনিসটা হবে সেটা হবে মিন্স হবে, মিন্স, ইট মিন্স। এটা 3 এর 2 হবে অ্যান্সার। 3 এর কত অ্যান্সার হবে? 2 অ্যান্সার হবে। আই প্রেফার ডুইং, সরাসরি। আবার অনেক সময় প্রেফার টু ডু দা ওয়ার্ক, এটা অনেক সময় দেয়। কথা কি বুঝছো? তবে এটা একটু কম দেওয়া যাবে, কিন্তু এটার সময় এই জিনিসগুলো। আর ওটা তো পরবর্তীতে অপশন দেখে আমরা বুঝতে পারি ইট মিন্স নট হ্যাভিং। কারণ মিন শব্দটা আমরা কোথায় পেয়েছি বলো? কারণ মেয়ের পরে তো আর হ্যাভিং হবে না। মেয়ের পরে কি হ্যাভিং হবে? হবে না। ওকে, পরেরটা দেখো, রহিম প্রেফার্ড রিডিং টু রাইটিং। তিনের অ্যান্সার বি দাও, বি। কারণ এটা সারা মিলে না, মিলে। আচ্ছা, মাইন্ড শব্দের পরে ভার্বের কোন ফর্ম হয়? আইএনজি। তাহলে উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ কফি উইথ মি? বুঝছো ব্যাপারটা? ওকে, তাহলে মোটামুটি আমাদের লেকচারের এই জিনিসগুলো তোমরা এখান থেকে দেখলে হবে। তবে একটা জিনিস হচ্ছে মাস্টার যে ব্যবহারটা একটু খেয়াল করতে হবে। একটু 3 নম্বর, যারা আমাদের লেকচার শিটটা তোমাদের হাতে থাকবে, তোমরা একটু দেখে নিবা, ক্লাস করো নাই। 3 নম্বরটা লেখা আছে, দ্য জেনারেল পাবলিক ড্যাশ এ লার্জ নাম্বার অফ কম্পিউটার্স নাও বিকজ প্রাইসেস আর বিগিনিং টু ডিক্রিজ। এটা হচ্ছে লজিক্যাল কনক্লুশন বলে এগুলোকে। কি বলে বলো তো দেখি? অর্থাৎ কনক্লুশনের টার্ম হচ্ছে একটা লজিক দিয়ে। যেমন এটা হচ্ছে 7 নম্বর পেজের বাম পাশে। কোন পাশে বলো বলো বলো? বাম পাশে 3 নম্বর প্রশ্ন। তো বলছে জেনারেল পাবলিক এখন প্রচুর পরিমাণে কিনতেছে, কম্পিউটার কিনতেছে। কারণ কি? প্রাইসেস আর বিগিনিং টু ডিক্রিজ, প্রাইসেস কমতে শুরু করছে। তাহলে প্রাইসেস কমা শুরু করছে, মাস্ট বি পাই। এই টাইপের জিনিস যদি হয়, দুইটা ক্ষেত্রে ইউজ করা হয় লজিক্যাল কনক্লুশনে। একটা হলো মাস্ট বি ভার্বের সাথে আইএনজি, মাস্ট বি আর ভার্বের সাথে কি? আরেকটা হলো মাস্ট হ্যাভ ভার্বের সাথে 3 নম্বর ফর্ম। এই সবাই খেয়াল করো, মাস্ট বি আর মাস্ট হ্যাভ 3 নম্বর ফর্ম। যেমন আমরা যদি বলি যে দ্য রোডস আর ওয়েট, রোডটা কি? ভিজা। তাহলে গতকাল রাত্রে নিশ্চিত বৃষ্টি হয়েছে। তাহলে ইট রেইনড লাস্ট নাইট হবে না ইট মাস্ট হ্যাভ রেইনড লাস্ট নাইট হবে? ইট মাস্ট হ্যাভ রেইনড লাস্ট নাইট হবে। যখন বলে দিচ্ছে তখন নিশ্চিত হয়ে গেছে। আর যদি এরকম ওইটা লেখা না থাকতো, শুধু এরকম হইতো, প্রশ্ন এরকম হইতো, ইট ড্যাশ লাস্ট নাইট, তখন আমরা বলতাম যে ইট রেইনড লাস্ট নাইট, ইট রেইনড। কিন্তু এর আগে যদি কোনো একটা লজিক বলে দেয়, যে ধরো হালিমা মা পানি ফেলাইছে, নিশ্চয়ই কোনো কারণে রোড বিচ্ছে, এই কারণে রোডটা ভিজা, নিশ্চয়ই কোনো কারণে বিচ্ছে। রোডটা ভিজা, কেন রোডটা ভিজা? নিশ্চয়ই গতকাল রাত্রে বৃষ্টি হয়েছিল। এই যে আগে যে একটা টান মানে দিছে যে রোডটা ভিজা, এটা উল্লেখ করে দিছে, তখন আর ইট রেইনড হবে না, ইট মাস্ট হ্যাভ রেইনড হবে। আর যদি গতকাল রাত্রে বৃষ্টি হয়েছিল এটা না বলে, সরি রোডটা ভিজা এটা না বলে, রোডটা ভিজা এটা না বলে, তাহলে আমরা সরাসরি বলবো ইট রেইনড লাস্ট নাইট, ইট রেইনড লাস্ট নাইট। সহজই সব। তাহলে এটাই দেখো, ইনস্ট্যান্ট প্র্যাকটিস 3। The general public dash a large number of computers now because prices are beginning to decrease. একটা কারণ বলে দিছে, প্রাইসেস আর কমে যাচ্ছে, তার মানে তারা এখন নিশ্চিত কিনতেছে। মাস্ট বি বাই। পয়েন্টটা বলছে the pen won't write, কলমটা কি করবে না? দেখবে না। তার মানে এটা মাস্ট হ্যাভ রান আউট অফ ইঙ্ক। রান আউট অফ, অনেক সময় এরকম দিয়ে দেয়, রান আউট ড্যাশ অফ ইঙ্ক। তার মানে নিশ্চিত এটা কি চলে গেছে? কালি শেষ হয়ে গেছে। কালি শেষ হয়ে গেছে দেখে তো এটা উঠবে না। বুঝছো ব্যাপারটা? ওকে, তো এই ব্যাপারটা আমরা একটু খেয়াল করলে মোটামুটি হয়ে যাবে। আর যে জায়গাগুলো আছে এগুলো তোমাদের করলে হয়ে যাচ্ছে। এবার তোমাদের জন্য যেটা হচ্ছে আইডেন্টিফিকেশন ফ্রেজেস এন্ড ক্লজ। ফ্রেজ শব্দটার অর্থ কি বলো তো দেখি? হ্যাঁ, শব্দগুচ্ছ। এখানে কি কোনো সাবজেক্ট ভার্ব থাকবে? এখানে শুধু কি থাকবে? শব্দ থাকবে। আর ক্লজে কি থাকবে? সাবজেক্ট এবং ভার্ব থাকবে। এবার আমরা যারা আমাদের স্টুডেন্ট, তোমরা একটু নরমালি পেজ 8 নম্বর পেজে উল্টাও। আমরা এটা একটু সরাসরি লেকচার শিটেই বলে দিচ্ছি, তোমরা ওটার সাথে মিলিয়ে নিবা। আমি যেটা বলছি যে কথাটা একটু খেয়াল করে দেখো। নাউন ফ্রেজটা সবসময় সাবজেক্ট হিসাবে বসে। কি হিসাবে বসে? সাবজেক্ট হিসাবে বসে।
তো স্বাভাবিক জিনিস একটু খেয়াল করো, এ ম্যান অফ লেটার্স ইজ রেসপেক্টেড এভরিওয়্যার। এ ম্যান অফ লেটার্স এর জায়গায় যদি তুমি কাউকে বসাইতে পারো, জামাল ইজ রেসপেক্টেড, কামাল ইজ রেসপেক্টেড, তার মানে সেটাও কি সাবজেক্ট। তাহলে সেটা কোন ফ্রেজ হবে বলো? নাউন ফ্রেজ। এখানে কি কয়েকটা ওয়ার্ড মিলে একটা ওয়ার্ড হয়েছে, তাহলে এটাকে ফ্রেজ, নাউন ফ্রেজ। পরেরটা বলছে দ্য রিভার ইন ফ্রন্ট অফ মাই হাউস ইজ বিগ। এখন দেখো দ্য রিভার ইজ বিগ, দ্য রিভারটা কোথায় অবস্থান? ইন ফ্রন্ট অফ মাই। তাহলে কোনো অবস্থান যদি বুঝায় তাহলে একটা ওয়ার্ড দিয়ে বুঝাইলে ওয়ার্ড, কয়েকটা ওয়ার্ড দিয়ে বুঝাইলে সেটা কি ফ্রেজ। তাহলে এটার অবস্থানটা কোথায়? ইন ফ্রন্ট অফ মাই হাউস, সেখানে, তার মানে এটা অ্যাডজেক্টিভ। তার মানে এটা কোন ফ্রেজ? অ্যাডজেক্টিভ ফ্রেজ। এবার আসো দ্য রিভার ইজ, নদীটা হচ্ছে। এখানে কিন্তু রিভারের পর পর ওখানে ছিল ইন ফ্রন্ট অফ মাই হাউস ইজ বিগ, রিভারকে মডিফাই করছে ইন ফ্রন্ট অফ মাই হাউস দিয়ে, কিন্তু এখানে কিন্তু দ্য রিভার ইজ কোথায়? ইন ফ্রন্ট অফ মাই হাউস। তার অ্যাডভার্ব অফ ফ্রেজ আমরা বলি না অনেক সময়, কোথায় অবস্থানটা কোন জায়গায়, বুঝছো ব্যাপারটা? ওকে, তো এটা হচ্ছে অ্যাডভার্ব। আর প্রিপোজিশন শুধু ইন ফ্রন্ট অফ, ওটা হচ্ছে প্রিপোজিশন। আর কনজাংশন হয় কি দুইটা ক্লজকে যুক্ত করে। এই কনজাংশন কাকে যুক্ত করে? ক্লজকে। যেমন দেখো ইউ শুড কাম, ইউ ক্যান এবং ইউ শুড কাম দুইটা মাঝখানে যুক্ত করছে না? কয়টা ওয়ার্ড যুক্ত করছে? অ্যাজ সুন অ্যাজ, তিনটা ওয়ার্ড মিলে যুক্ত করছে, তার মানে এটা কি? কনজাংশন ফ্রেজ, কনজাংশন ফ্রেজ। আর ইন্টারজেকশন ফ্রেজটা তোমরা বুঝোই, হোয়াট এ শেম এবং একটা ইন্টারজেকশন সাইন আছে এবং এটা কোনো ক্লজ না, এতটুকু শিওর আমরা, তখন এটা ফ্রেজ। আর নাউন ক্লজটা কি? ওই সেম সাবজেক্ট ভার্ব যদি থাইকে থাকে সেটা সাবজেক্টের কাজ করে, ভার্ব থাকবে এবং ইয়ে থাকবে, এটা যদি সাবজেক্টের কাজ করে। যেমন হোয়াট ইজ ব্লটেড, এটা পুরোটা ক্যান নট বি ব্লটেড, এটার অর্থ কি জানো? গুড, বাক্য যা থাকবে তাই হবে, এটা কোনো খণ্ডন করা যাবে না, বা বাক্যের লিখন না করা যায় খণ্ডন। তো হোয়াট ইজ ব্লটেড ক্যান নট বি ব্লটেড, এটা সাবজেক্ট হিসেবে বসছে, ঠিক আছে? তাহলে এটা কি নিশ্চিত? এটা নাউন ক্লজ, কারণ ভার্ব আছে, ফাইনাইট ভার্ব আছে না? ওকে। আর যদি বলি হোয়াট আই সেড দ্যাট ইট ওয়াজ অবসোলেট, এই যে দ্যাট ইট ওয়াজ অবসোলেট পুরোটা, এটাও কিন্তু অবজেক্ট হিসেবে বসছে, এটাও কি নাউন ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ সেম জিনিস, যেটাকে এই কোয়ালিফাই করবে নাউনকে। দ্য ম্যানটা কে? হু কেম হিয়ার, কে কেম হিয়ার? দ্য ম্যান। তার মানে এটা হু কেম হিয়ার ভার্ব আছে, ঠিক না? তো এটা নিশ্চিত ভাবে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডভার্ব হচ্ছে ভার্বকে মডিফাই করে, যেমন হি কুড নট কাম, কেন? কারণ বিকজ হি ওয়াজ ইল, এখন সে যে অসুস্থ এজন্য কি সে আসতে পারে নাই, পারাটাকে মডিফাই করছে ভার্বকে, এটা হলো অ্যাডভার্বিয়াল ক্লজ। কি ক্লজ বলো তো? কয়েকবার এই জিনিসটা দেখলেই মোটামুটি আমাদের হয়ে যাবে, এটা কঠিনত কিছু না। সবাই কি বুঝতে পারছো? তো মোটামুটি আমাদের এই জিনিসটা ওকে। এবার হচ্ছে আমরা সরাসরি প্রশ্ন সলিউশনে চলে যাচ্ছি। ওকে, সবাই দেখো, আমরা আজকে প্রশ্ন যেটা সলিউশনটা করবো এটা হলো সি ইউনিটের 11 নম্বর লেকচার। দ্য মেইন টপিক অফ দ্য প্যাসেজ ইজ, একটু খেয়াল করে দেখো, একটা